এগুলো বাইরে করে দেবো। ভালো আসছে, ভালো আসছে। মাথার উপর দিয়ে কাউকে ভালো দেখা যায়। বাবা নেই, অফিস থেকে আসবে। আসে 6টায় বেরিয়ে যাও, 5 মিনিট লাগবে। এতে আসলে 10 মিনিট লাগবে। হ্যালো বৌদি, হ্যাঁ এসে গেছেন? বল আমি যাচ্ছি। সমদি একটু নিচে গিয়ে ওই গীতা বৌদিকে নিয়ে চলে আসুন, চিনতে পারবেন। এটা ভাইয়ের ছিল, তো বাবার ইয়ে করলেন যেতে করছে ঠিক আছে। না কিছু বলতে দেবে না, এই উনি আসবে না, 5 দিনই ধরে এসেছে।
হ্যাঁ ভালো হয়েছে শুনি আমি একবার আপনার জায়গা আমরা পেছনে আর কিছুক্ষণের মধ্যে স্বামী বিবেকানন্দ সেবা মিশনের আয়োজনে স্বামীজির 164তম জন্মবর্ষের সূচনা হবে। আমি আমাদের আমন্ত্রিত অতিথিদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে বলবো, আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আর দু একজন আমাদের মধ্যে এসে পৌঁছেছে, আসছেন উপরে। আমরা চাই আমাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করা, তাই জন্য একটু আপনাদের সময় আমরা বেশি নিচ্ছি। আর মিনিট 5-এর মধ্যে আমরা অনুষ্ঠানটি শুরু করবো। ধন্যবাদ। দুকে নিয়ে কি ডাকি হয়েছে না বাইরে ঠিক আছে টুপিটা নিয়ে নাও पहले चलो मैं उसको बुलाओ तुम बैठो সম্পর্কে ফোন নাও কোথায় হচ্ছে না বাইকে আছে তো হ্যালো হ্যালো হ্যাঁ এটা 10 মিনিট আসছে স্বামী বিবেকানন্দ সেবা মিশনের আয়োজনে স্বামীজির 164তম জন্মবর্ষে যে অনুষ্ঠান আমরা করতে চলেছি, আমরা তার সূচনা করতে চলেছি। আমাদের মধ্যে আমাদের যারা সদস্য সেবা মিশনের তারা উপস্থিত আছে, তার সঙ্গে সঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি এরকম কিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন।
এবং আমরা যে কাজটা করি সে ব্যাপারে আমরা সবিস্তারে পরবর্তীকালে যখন আমাদের এগিয়ে যাবে অনুষ্ঠানটি আমরা একটু একটু করে আমাদের কাছে সেই ব্যাপারে জানাবো। তা আমরা শুরু করছি আমাদের সবার প্রিয়, সবার বরেণ্য এবং সবার শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের 164তম জন্মবর্ষের অনুষ্ঠান। আমি দেবজিৎ ব্যানার্জি, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব এই অনুষ্ঠানটি শুভ সূচনা করার জন্য। দেবজিৎ। ধন্যবাদ দেবদূতকে। আজকের এই 164তম, আচ্ছা আমি একটু অনুরোধ করবো যারা পেছনে কথা বলছেন একটু 2 মিনিট যদি তারা একটু নীরবতা রাখেন তাহলে একটু সুবিধা হয় আমাদের মধ্যে। আজকে এই 164তম জন্ম দিবসের এই শান্ত শুভ সূচনা করার আগে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু উপস্থিত আছে, কিন্তু আপনারা সবাই জানেন স্বামীজির সাথে স্বামীজির সম্বন্ধে কিছু বলা, তাকে নিয়ে বিশ্লেষণ করার আমার উদ্যন্ত নেই, বা তাকে নিয়ে বোধহয় একটা সন্ধ্যা বোধহয় সম্ভব নয়। এই 164 বছর পরে তার জন্য খুবই অপ্রতুল সময়। তো সেই শুভ সূচনার জন্য আমি নিকিতাকে একটু সামনে রাখবো। নিকিতা, তুমি একটু এসো আমাদের এখানে। আমাদের এই ছোট্ট বন্ধুটার হাত দিয়ে স্বামীজির পায়ে আজকে ফুল দিয়ে আমরা এই শুভ সূচনা করছি। আপনারা জানেন শিশু স্বামীজির ভীষণ প্রিয় ছিলেন। স্বামীজি বলতেন ফুল আর শিশু এই দুটো হচ্ছে ঈশ্বরের অপূর্ব সৃষ্টি, যার কোনো ব্যাখ্যা তিনি জাননি। ধন্যবাদ নিকিতাকে। আজকে আমাদের শুভ সূচনা হয়ে গেল। এর থেকে বোধহয় ভালো সূচনা পৃথিবীতে হতেই পারে না আমি মনে করি। শিশুদের এই সরলতা, প্রবলতা এবং এই সীমাপ ভালোবাসা, এর থেকে ভালো সূচনা বোধহয় স্বামীজিও বোধহয় বোধহয় চাইতেন। সূচনা শুরুতে স্বামীজির সম্বন্ধে দুটো কথা না বললে তো হয় না, সেই সূচনাও যেমন শুরু হবে না, সমাপ্তি সূচনা হয় না। তা স্বামীজির সম্বন্ধে দুটো কথা বলার আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই, যেগুলো আমরা স্বামীজির সম্বন্ধে কম বেশি সবাই জানি। তার জন্ম বৃত্তান্ত, তার শৈশব, তার বাল্যকাল, পরবর্তীকালে ঠাকুরের সাথে তার আলাপ, তার দর্শন, তার বেদান্ত চিন্তা ভাবনা, তার দীক্ষা, সর্বোপরি জীবনের শেষ প্রান্তে গিয়ে তার সন্ন্যাস গ্রহণ এবং অত্যন্ত অল্প বয়সে, মাত্র 39 বছর বয়সে তিনি চলে গেছিলেন। 4 জুলাই 1902 সাল। স্বামীজি মাত্র 39 বছর আমাদের মধ্যে ছিলেন। তিনি খুব ভালো করে লক্ষ্য করেন তার জীবনের প্রথম 10টি বছর যদি আমি বাদ দিই, তার বাল্যকাল ধরে বা শৈশব ধরে বাকি জীবনটা তিনি সেবা এবং ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু মানুষের কল্যাণ সাধনের মধ্যে দিয়ে এবং সর্বোপরি হিন্দু ধর্ম বেদান্ত প্রচারের মধ্যে দিয়ে কিন্তু তিনি জীবন অতিবাহিত করেছিলেন। তার একটাই কথা ছিল, বহুরূপে সম্মুখে ছাই কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে নিচে ঈশ্বর। ওনার একটাই ধর্ম ছিল, কি বলতেন, আমার ধর্ম হচ্ছে হিন্দু নয়, প্রথম ধর্ম হচ্ছে ক্ষুধার্তকে অন্নদান, দরিদ্রকে বস্ত্রদান, আর যে সত্যি অসহায় তার সেবা। কারণ তিনি একটা কথা বারবার বলতেন বা স্মরণ করাতেন তার শিষ্যদের, যে আমাদের দয়া করার কোনো অধিকার নেই, দয়া করলেন পরমেশ্বর, আমরা শুধুমাত্র সেবা করতে পারি। স্বামীজির শৈশবটা আপনারা জানেন, বা বাল্যকালটা কেটেছিল আমাদের বিখ্যাত কলকাতা
উত্তর কলকাতার শিবুরিয়া দত্ত পরিবারে, এবং যেটা আজ শিবুরিয়া স্ট্রিট নামে খ্যাত, যেখানে এখনো রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করার পরে সেটি একটি দ্রষ্টব্য স্থান আমাদের জন্য, এবং আমি তো বলবো সর্বোপরি একটা মহাতীর্থস্থান, যেখানে আমরা অনেকেই গেছি বা যাইনি, ভবিষ্যতে যাব। এই শিবুরিয়া দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি, এবং ছোটবেলাটা তার বেশ সচ্ছলভাবে কেটেছিল কিছুটা সময়, কিন্তু বাবা গত হওয়ার পরে চরম দারিদ্র্যের সম্মুখীন হন। খুব সংক্ষেপে বলতে গেলে এই দারিদ্র্যের সময় থেকে একটা সময় ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন বা সংস্পর্শে এসেছিলেন, আপনারা সকলেই জানেন। এবং আপনারা এটাও জানেন স্বামীজি কোনো জিনিস বিচার বিবেচনা, বিশেষত তার শিক্ষা দিয়ে বা তার জ্ঞান দিয়ে না দিয়ে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না। সেই ঠাকুরকে তিনি গ্রহণ করেছিলেন, গুরুরূপে মেনে নিয়েছিলেন অনেক পরীক্ষার মাধ্যমে। আমি এইগুলোর মধ্যে না গিয়ে যেগুলো তার বিশেষত যে জিনিসগুলো আমরা জানি না, তো একটি কথা আপনাদের আমি বলবো। যেমন ধরুন, খুব ছোট বয়সে স্বামীজি কিন্তু আপনারা যদি মনে করেন তিনি আধ্যাত্মিক ভগবান ভালোবাসা, তার পূজা আর্চনা এগুলো কিন্তু তিনি মনোনিবেশ করতেন না। তিনি কিন্তু একাধারে খুব ভালো কুস্তিগীর ছিলেন, তিনি কিন্তু খুব ভালো কুস্তি করতে পারতেন। খেলাধুলায় অসম্ভব ভালো ছিলেন। ছোট বয়সে তার যারা সহপক্ষ ছিলেন বা তার যারা বাল্যকালের বন্ধু ছিলেন, তাদের সাথে খেলাধুলায় তিনি কিন্তু বেশ চতুর, মানে ভালোভাবে খেলাধুলাগুলো করতেন এবং যথেষ্ট পারদর্শিকতা তিনি পরিচয় দিতেন। এবং যদি আপনি মনে করেন ছাত্র অবস্থা থেকে স্বামীজি যদি দেখেন, তিনি তো বুঝতেই পারছেন, আপনারা জানেন তিনি মহাজ্ঞানী মহাপণ্ডিত। তার পড়াশোনা নিয়ে আমার বলার কিছু নেই, তো আমি যেটা বলতে চাইছি বারবার, খুব অল্প বয়স থেকে বেদান্ত সাহিত্য, গীতা পাঠ এইগুলো কিন্তু ওনার মুখদর্পণে ছিল। একটি বিশেষ জিনিস যদি আমি ইঙ্গিত না করি বা উল্লেখ না করি, আমার বলাটা হলো অসম্পূর্ণ থেকে যাবে। স্বামীজির মধ্যে একটা বিশেষ প্রতিভা ছিল। তিনি যে কোনো বইয়ের প্রথম 2-3 পৃষ্ঠা এবং শেষে কয়েক পৃষ্ঠা পড়ে সর্বতরা অনুধাবন করতে পারতেন বইটির সামগ্রিক রচনার ভেতরে কি রয়েছে, এবং এটা কিন্তু বহু জায়গায় তিনি প্রকাশ রেখেছেন সেইভাবে। এবং এই বিশেষ কারণে স্বয়ং রবীন্দ্রনাথ একবার তার একটি ভাষণে বলেছিলেন এবং লিখেও গেছেন, যদি ভারতকে জানতে হয়, ভারতের দর্শন বুঝতে হয়, স্বামীজিকে পড়, বিবেকানন্দের লেখা পড়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ওই যে বললাম কিছু কিছু ঘটনা যেটা আমরা জানি না, এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামীজির কিন্তু বিশেষ দেখা সাক্ষাৎ হয়নি। একবারই মার্গারেট নোবেল, যিনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা হয়েছিলেন, তার মাধ্যমে উত্তর কলকাতায় এক শিষ্যের বাড়িতে একবারই তার দেখা হয়েছিল, এবং তারা কিন্তু যথেষ্ট পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সেদিন রবীন্দ্রনাথ সাহিত্য পাঠ করেছিলেন এবং স্বামীজি একটি রাগ প্রধান গান গিয়েছিলেন, যেটিকে আমরা জানি তার অন্যতম শ্রেষ্ঠ ভালোবাসার সঙ্গীত বা রাগ ছিল রাগ বিলাবল। সেই রাগ বিলাবলে উনি সঙ্গীত পরিবেশন করেছিলেন। ব্যাস এই একটি, কারণ ইতিহাসে আমরা এর থেকে বিশেষ কিছু জানতে পারি না, কারণ আমরা যতটুকু জানি রবীন্দ্রনাথের সাথে তার একটি বাড়ি প্রথম এবং শেষ সাক্ষাৎ হয় কলকাতায়। আরেকটি কথা বলতেই হয়, আপনারা জানেন সারা ভারতবর্ষ নয়, আজ বলে সারা পৃথিবীতে স্বামীজি তো সবাই এক নামে হচ্ছেন। আমাদের আরেকজনও আছেন যিনি 19 শতকের প্রথম দিকে ভারতের ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা রয়েছে। তিনি ভারতীয় সকল মানুষের স্মরণীয় বরেণ্য কৃতি পরিশ্রোতা মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজি কিন্তু তার বহু বচনে উল্লেখ করে গেছেন যে আমি যদি স্বামীজিকে দেশার পেতাম, হয়তো আমার পক্ষে বেশি সময় এভাবে সম্ভব হতো না। আমি তাকে গুরু হিসেবে মেনেছি, তার শিষ্যত্ব গ্রহণ করে হতো আমার পথটা আলাদাই হতো। এবং তিনি তার সাথে এটাও বলেছিলেন, এই যে ভারতের স্বাধীনতা, এই যে লড়াই, এর সামগ্রিক উদ্বুদ্ধ হয়েছিল কিন্তু স্বামীজির লেখা থেকে এবং তার ভাবাদর্শ থেকে। কেন জানেন, স্বামীজি দুটো জিনিস বলতেন, অনন্ত ধৈর্য এবং উদ্যোগ যাহার সহায় সেই কার্যে সিদ্ধ হবে। এবং তিনি বলতেন, যতক্ষণ না সাফল্য পাচ্ছ এই লড়াই চালিয়ে যাও, থেমো না, তুমি একদিন ঠিক পৌঁছাবে তোমার লক্ষ্যে। নেতাজি বারবার বলতেন, আমি যে দেশপ্রেমিক, যে দেশ সেবা করেছি, আমি কিন্তু আমার স্বামী বিবেকানন্দের তার ভাবাদর্শী দীক্ষিত হয়ে পড়েছি। কিন্তু দুঃখের বিষয় কি জানি, নেতাজির সাথে কিন্তু সেইভাবে স্বামীজির সুদর্শন সাক্ষাৎ হয় না। বেশিরভাগ সময় তার রচনা করেছেন বা তার লেখা পড়ে নেতাজি কিন্তু
তার প্রতি প্রণাম ও সশ্রদ্ধ নিবেদন রেখেছেন। স্বামীজির জীবনের 3টে অধ্যায় যদি আমরা ভাগ করি, প্রথম অধ্যায়টা যেমন আপনাদের বললাম বাল্যকাল বা শৈশব, দ্বিতীয় অধ্যায় আপনারা জানেন সবাই কিভাবে ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন এবং পরবর্তীকালে দীক্ষা পেয়েছিলেন। শুধু দীক্ষা নয়, ঠাকুর দেহ রাখার পরে তিনি কিন্তু একনিষ্ঠ ভাবে মায়ের সেবা করে গেছেন। মা মানে আমি এখানে জগৎ জননী মা সারদার কথা বলছি। মা যতদিন ছিলেন ততদিন কিন্তু মার উনি সেবা করে গেছেন। এবং শেষ জীবনটাও যেটা আপনাদের বলেছিলাম 1902 সাল, যে সময় বেলুড় মঠ প্রতিষ্ঠা হচ্ছে, তখন সবে শুরু হয়েছে কাজ। উনি 39 বছর বয়সে চলে গেলেন জীবনের শেষ অধ্যায়। সেই বেলুড় মঠ প্রতিষ্ঠা পর্যন্ত কিন্তু তার কাজ সম্পূর্ণ হয়েছিল। এবং আপনাদের আমি সর্বশেষে বলবো, স্বামীজির আজকে যে ভাবাদর্শ, তার যে সততার সাথে মানুষের সেবা করা এবং নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা শুধু নয়, দরিদ্রকে অন্নদান, শিক্ষার বিস্তার। এবং আপনারা শুনতে অবাক হবেন, আমাদের দেশের 2টি মানুষ এগিয়ে এসেছিলেন নারী স্বাধীনতা ও নারী শিক্ষার জন্য। একজনের নাম আপনারা সবাই জানেন, আমি তো বলবো রিয়েল হিরো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি আজ না থাকলে বোধহয় আমরা ব্যাকরণটাও জানতাম না এবং নারী শিক্ষারও বোধহয় অগ্রগতি হতো না। এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে স্বামীজি। তিনি কিন্তু উইমেন এম্পাওয়ার, নারী স্বাধীনতা, নারী শিক্ষা, নারী শিক্ষার বিস্তার উনি কিন্তু বিশেষভাবে জোর দিয়ে গেছেন। তিনি একটা কথা বলতেন, যে দেশের নারী শিক্ষিত নয়, যে দেশের মায়েরা শিক্ষিত নয়, সে দেশের সন্তানরা মধ্যে শিক্ষিত হতে পারে না। কারণ সন্তানদের প্রথম শিক্ষক হচ্ছে তার মা এবং পিতা। অতএব মাকে শিক্ষিত হতেই হবে। মা যদি শিক্ষিত না হলে সন্তান কি করে শিখবে? অতএব নারী স্বাধীনতার জন্য তিনি কিন্তু অসামান্য পরিশ্রম করে গেছেন এবং ওনার কিন্তু অনেক রচনা রয়েছে বেদান্তের উপর। এবং যেমন যেটা আমি অনেকটা বিশেষ করে একটি বইয়ের কথা বলবো, যেটা আপনারা বেলুড়ে গেলে দেখতে পাবেন, ওনার লেখা রয়েছে ভারত দর্শন। যদি আপনারা পারেন বইটা সংগ্রহ করবেন। এই ভারত দর্শন যদি একবার পড়েন, আমার মনে হয় পদপ্রচে বা আপনাদের তৈরি করে ধরার দরকার নেই। ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজির একটাই সংগ্রহ বা আপনার সৃষ্টি আপনারা দেখতে পারেন পড়ে। এটা অসাধারণ বর্ণনা এবং স্বামীজি সেই সময় আজকে কত বছর আগে লিখে গেছেন এবং আজকের দিনে কতটা প্রাসঙ্গিক আপনারা বুঝতে পারেন। তো এটা গেল স্বামীজির কথা। এবার আসি আমাদের সংস্থার ব্যাপারে। আমাদের এই স্বামী বিবেকানন্দ সেবা মিশন অক্টোবর মাসে 2024-এ আমরা স্থাপন করি এবং আমি আজকে বিশেষ করে যার নামটা দেব, এইটা সংস্থাটা হয়তো অক্টোবর মাসে 2024 আমরা স্থাপন করেছিলাম। বিশেষ করবেন না, তারও বছর 5 আগে থেকে আমাদের সহকর্মী বলতে পারেন, আমাদের দাদার মতো বলতে পারেন, অভিভাবক বলতে পারেন এবং আমাদের সবচেয়ে সুচিন্তক যদি বলতে পারেন, অনেক আগে থেকে আমি ভেবেছি। এবং আমি আপনাকে বলি, এই একটা মানুষের ভাবার উপর ভিত্তি করে আমরা একটু সবাই এসে এক এক করে তার পাশে দাঁড়িয়েছি। তার ভাবনা ছিল দেবদূত মুখোপাধ্যায়, যাকে আমাকে টাইটেল দিয়ে গেল। এই আজকে যে পুরো প্রতিষ্ঠানটা দেখছি, তার প্রতিটি রূপরেখা, তার কোথা থেকে অর্থ আসবে, তার কোথা থেকে মানুষকে কি আমরা করবো, কিভাবে আমরা কি করতে পারি, আগামী দিনে আমাদের কি থাকবে, এগুলো আসবে সংস্থানে। এগুলো কিন্তু সবই রূপরেখাগুলো প্রাথমিকভাবে নির্বাচন করে এবং আমাদের পথ প্রদর্শন করে। যদি আমাদের মনে আমরা সেভাবে ওনাকে চেষ্টা করি তার পাশে সাহায্য করা। আমাদের এই অক্টোবর মাসে যেটা 2024 আমাদের এটা স্থাপিত হয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেবা। এটা স্বামীজি বলে গেছে, সেবার মাধ্যমে যেটা আমরা প্রাইমারি মানে আমরা প্রাথমিকভাবে যেটা আমরা নিশ্চয়তা করেছি, আমরা মূলত যারা দরিদ্র সমাজ নিচে রয়েছে, দরিদ্র সমাজ নিচে পরিবারে অনেক অসুবিধার মধ্যে থাকেন। আপনারা জানেন প্রত্যেকটা চিকিৎসার দাম চিকিৎসা থাকলে অনেক বাবা মা সন্তানের পাশে সেভাবে দাঁড়াতে পারেন না, তারা সর্বতভাবে চেষ্টা করে দাঁড়ানো। প্রথম জিনিসটা যেটা মেরুদণ্ড তৈরি করে আমাদের শিক্ষা, এটা আমাদের কিন্তু প্রথম লক্ষ্য। এই শিক্ষার ব্যাপ্তি প্রসার আমরা চাই সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং সেটা শুধু তাই নয়, মানে কোনো জাতিভেদ ধর্মভেদ নির্বিশেষে। এবং সেটা যদি আমি ধরে নিই, কোনো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসলে কিন্তু যখন স্বাগত, দরিদ্র সমাজ থেকে আসলে কিন্তু স্বাগত, কিন্তু একই সাথে বসে কিন্তু এই সেবা আমাদের কাছ থেকে পাবে। এবং আমাদের এখানে অনেক শিক্ষিত মানুষ রয়েছে, অনেক গুণীজন রয়েছে, যারা পূর্ব জীবনে হয়তো শিক্ষাগত সাথে যুক্ত ছিলেন, তারা
রিটায়ার করার পরে বা অবসরের পরে তারা এসটিতে গিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন। এখনো আছে চাকরি করে, সন্ধ্যেবেলায় এসে তারা ওই অত ব্যস্ততার সময়ের মধ্যে 2-3 ঘন্টা আমাদের সাথে বসছেন। তারাও চিন্তা ভাবনা করছেন কিভাবে তারা সাহায্য করতে পারে। এইভাবে আমাদের কিন্তু শিক্ষাটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যেটা স্বামীজি বারবার বলতেন যে ধর্ম আলোচনা হচ্ছে গীতা পাঠের চেয়ে পূর্ণ খেলা ছিল, মানে স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিলেন। এই স্বাস্থ্যের জন্য কিন্তু আমরা বিশেষভাবে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছি। আমরা বিভিন্ন সংস্থা যারা দাতব্য চিকিৎসা এবং বড় বড় যারা তাদের আজকের দিনে অনেক কর্পোরেট হসপিটালস তারা বিভিন্নভাবে সাহায্য করে থাকে। ধরুন কোন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোন জায়গায় চোখ অপারেশন শিবির হচ্ছে, চোখের হাতে ফ্রিতে ওনারা সমস্ত ব্যবস্থা করছেন। তাদের এইগুলো ছোট তারা পাশে দিতে চাইছে, শুধু পাশে থাকা নয়, তাদের কিভাবে সাহায্য করা যায়, তাদের কত রকম ওষুধ দেওয়া যায়, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করছি। এবং আমরা আরো চেষ্টা করছি যদি এগুলো কারো গুছিয়ে এনে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে সেবা প্রদান করতে পারি। বলতে পারেন আপনাকে অনেকটাই করে ফেলেছি আপনাদের কাজ, শুরু করার অপেক্ষা। এবং সেই শুরুটা জন্য যেটা দরকার আপনাদের সহযোগিতা। আপনারা কিভাবে করতে পারেন? আমরা কিন্তু কোনো অর্থ চাই না আপনাদের কাছে, আপনার কাছ থেকে আমরা চাইছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিন। এবং যদি পারেন যেটা আপনাদের পক্ষে সম্ভব সেভাবে আপনারা আমাদের সাহায্য করুন। সেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে আপনি আমাদের পাশে থেকে ইভেন্টে আপনি আমাদের সাহায্য করলেন, বিশেষ কোনো ইভেন্টে এইভাবে কিন্তু করতে পারেন। কারণ স্বামী বিবেকানন্দ সেবা বিষয়ে একটা হিসেবে বারবার বলতে চাই, সেবা সংস্থা বা আমরা কয়েকজন মিলে শুধুমাত্র এটার জন্য কিন্তু আমরা কাজ করছি না। আমরা এই ব্যক্তিটা শুধু প্রসারিত, আমরা কিন্তু অনেক দ্রুত চিন্তা করছি। এবং আমি বলে রাখি ব্যক্তিদের বিশেষভাবে যেটা চিন্তা রয়েছে সবসময় সেটা স্বপ্ন দেখে। আমি জানি স্বামীজি বলতে স্বপ্ন দেখলে তার সত্যি হয় যদি তার পেছনে নিষ্ঠা এবং পরিশ্রম থাকে। এটা হচ্ছে আমরা একটা স্কুল তৈরি করতে চাই, যেটা পুরোপুরি ইংলিশ মিডিয়াম স্কুল। আমি কিন্তু পুরোপুরি ফ্রি, এটা আজ ভারতবর্ষে কিন্তু কোথাও নেই। যাতে আমরা সমসাময়িক শিক্ষা দ্বারায় আমাদের ছোট ছোট ভাই বোনেদের বাচ্চাদের শিক্ষিত করতে পারি, যাতে তারা আগামী দিনে তারা লড়াই করতে পারে, তারা বেঁচে থাকতে পারে লড়াই করে, এবং তারা যাতে সঠিক শিক্ষা পেয়ে ভালো ভালো সংস্থায় চাকরি পেতে পারে, দেশের সেবার জন্য করতে পারে। এই ছোট ছোট শিশুদের মধ্যে কি হতো আগামী দিনে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, হতে পারে আমাদের মধ্যে কেউ হয়তো প্রফেশনাল হবে, সবাই সেভাবে বড় হতে পারে। তাদের এই সাহায্য আমরা যে সাপোর্টটা দেবো, তাদের সাহায্য করবো, এটা তাদের পথে বাতিও হয়। সমাপ্তিতে আমি একটা কথাই বলবো, স্বামীজির ভাবধারা আদর্শ আজকে কিন্তু ভীষণভাবে ব্যতিক্রমী হয়ে পড়েছে আমাদের কাছে। কেন বলি? কারণ আজকের দিনে আমরা মুখে বললেও আমাদের কর্মে কিন্তু তার প্রতিফলিত হচ্ছে না। আপনারা সকলে জানেন, সবিস্তার কিন্তু আমার বলার দরকার নেই, আপনারা বুঝেন। আমি বলবো আপনাদের, আমরা যদি সকলে অন্তত একটি আদর্শ মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সবার জন্য কিন্তু আমাদের এই বাংলার জন্য শুধু না, দেশের জন্য মঙ্গল হবে। আর আপনারা জানেন স্বামীজি কিন্তু শুধু বাংলা বা ভারতবর্ষের মানুষ নয়, শুধু আমেরিকার শিকাগোতে গিয়েও উনি কিন্তু উদ্দীপককে সৃষ্টি করে এসেছিলেন। হিন্দু ধর্মের প্রচার, বেদান্তের প্রচার, হিন্দু ধর্মের প্রথম সঠিকভাবে যদি বলতে হয় তার দর্শন মানুষ উপলব্ধি করিয়েছিলেন আমেরিকার ভাই। দেবজিৎ যেরকমভাবে স্বামীজি সম্বন্ধে এবং আমরা যে ভাবধারায় আমাদের এই স্বেচ্ছাসেবী বা চ্যারিটেবল অর্গানাইজেশনকে এগিয়ে নিতে চাইছি সবিস্তারে ব্যাখ্যা করলো, এরপরে খুব একটা এই ব্যাপারে বলার কিছু নেই। আমাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী আছেন যারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করছেন। আমি যাদের সঙ্গে পরিচয় না করালে নয়, পরবর্তীকালে আমি করাচ্ছি। খুবই ব্যস্ততার মধ্যে একজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, উনি বেরিয়ে যাবেন, আমাদের আহ্বানে উনি সাড়া না দিয়ে থাকতে পারেন এবং উনি আমাদের জানিয়েছেন সর্বতোভাবে যেরকমভাবে সম্ভব আমাদের এই সংস্থাকে সাহায্য করবেন। আমি স্বপন বসুকে একটু ডাকবো।
আমাদের মধ্যে আস্থা, যারা এই ভালো কাজটা করছে তাদেরও সবার সঙ্গে পরিচয় হওয়া দরকার। তো আমরা একা করছি না, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে তাদেরও আমি সবার সঙ্গে পরিচয় করে দিতে চাইছি। ওনার জন্য সবাই একটু আগে যদিও হাত আমি বলবো খুব অল্প এক কথা বলেন আপনি। সবচেয়ে প্রথমে কথা বলছি যে এরকম প্রতিষ্ঠানের সাথে যুক্ত একটা বড় ব্যাপার। যে কথাটা বলছিলেন যে সামনে কথাকে তাই আমাদের মনে রেখে যেতে হবে। চেষ্টা করি আজকে যখন আমি আমার আমি এক এক করে অনেকটি নাম ডাকবো, একটু একটু করে আমাদের অনুষ্ঠান এগোবে, অনেকের সঙ্গে পরিচয় করাবো। আমরা শুধু করছি না, আমাদের যারা সহযোগিতা করছে তাদেরও সবার চেনা দরকার। আমরা আমাদের অনুষ্ঠানটিকে আমি একটু সংক্ষেপে বলে 3টে ভাগে ভাগ করেছি। প্রথমে খুব সংক্ষেপে আমাদের সংস্থা বা তাদের বক্তব্য, আমাদের কয়েকজন জ্ঞানী আমাদের সদস্য আমাদের কাছে উপস্থাপন করবে। তারপর আমরা স্বামীজির প্রায় সবাই আজকে 164তম জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম পুষ্পাঞ্জলির মাধ্যমে এসে করব। তারপরে একটু স্বামীজির প্রিয় গান, প্রিয় কবিতা একটা দুটো আমাদের সদস্যরা, আমাদের আমন্ত্রিত সদস্যরা করবেন। তারপরে এই যে আমাদের ছোট ছোট ভাই বোনরা উপস্থিত আছেন, তাদের জন্য আজকে আমরা কিছু সামান্য খাতা বই দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করছি। পরবর্তীকালে আমি বলে দেবো, তোমরা নাম রেজিস্ট্রেশন করবে, কি করতে হবে না হবে সারা বছর ধরে, বছরের পর বছর ধরে যাদের সত্যি দরকার আছে কিভাবে কি পাবে। বিনামূল্যে শিক্ষা, মানে প্রাইভেট টিউশন যেটা পয়সা দিয়ে করতে হয়, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, আন্ডার প্রিভিলেজ যারা পভার্টি লাইনের নিচে আছেন সবার জন্য, তাদের মেডিকেল, আমরা ডাক্তার দেখাবো, ওষুধপত্র সব কিছু আমি আলোচনা করব। তো আমি এরপরে ডাকবো ডক্টর আশিস মজুমদারকে দু কথা বলার জন্য। ইনি মানে আমাদের সংস্থার সঙ্গে যুক্ত আছেন, বহু বলিউড স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। মানে এত ভালো অঙ্ক করার, আমি বলি অঙ্কের ডাক্তার। ডক্টর ছিল মানে যে কেউ অঙ্ক পারে না, মানে একবারে পারে না, যে 0 পেত তাকে 80-90 নম্বরে তুলে দিয়েছে। এরকম আমি অনুরোধ করবো ওনাকে দু কথা বলার জন্য। নমস্কার, একটু বেশি বলে ফেলেছি আবেগে। যাই হোক, আজকের দিনে এই মহান সন্ন্যাসী, তার আবেগে তো বেসেছি আমরা এক সময়, ছোটবেলায় বিভিন্ন সময় খুব বেশি প্রচার ভাবছি, মনে হয় সেই প্রচারের অভাব আজও আছে। দরকার বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার খুব জরুরি দরকার। এক সময় কয়েকটা লাইন লিখেছিলাম, সেটা আজকে মনে পড়ছে 2002 সাল, মানে 2 যুগ আগে। আর বুঝতে পারছেন আমার এই আবেগে কয়েকটা লাইন আপনারা তুমি যে বিবেকানন্দ, লেখা ভীষণ বিবেক বোধে আনন্দময়, তুমি যে বিবেকানন্দ, অন্ধকারে জ্যোতির্ময়, ছড়ালে প্রেম অনন্ত, দীক্ষা দিল পাগল ঠাকুর, শিক্ষা মহাশক্তির, সারদা মায়ের প্রিয় ভালোবাসা করেছে তোমায় সন্ন্যাসী বীজ, শক্তি মায়ের আশীর্বাদে পেরিয়ে গেলে মহাসমুদ্র, ছড়িয়ে দিলে বিশ্বাস আসে, জীবের আনন্দ, তুমি যে বিবেকানন্দ। তোমাকে আমার শতকোটি প্রণাম। আমার এই
আমাদের সংস্থা সম্পর্কে কিছু কথা আমি বলবো, বেশি কিছু বলবো না, অনেকেই বলেছেন, আরো বলবো। আমরা বলতে পারেন প্রথম থেকে স্বচ্ছভাবে এটাকে মানে তৈরি করার চেষ্টা করি। শোনা যায় নানান রকম এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অনেক রকমের কিছু দিয়ে বলা হয়, তাদের সমস্ত কাজে থাকে, কিন্তু অর্থনৈতিক মানে খুবই অর্থনৈতিক ব্যাপারে যে টাকা জোগাড় করা হলো সেটা সঠিকভাবে ব্যবহৃত হলো না, বা বাজেভাবে ব্যবহৃত হলো, অন্যায় দিকে যাতে না হয়, তাই প্রথমেই আমরা ওই আগে যারা কথা বলে গেছে তারা ছাড়াও আরো আছে। এটা তোমার না। আমরা চেয়েছি ওই যে আমাদের সচেতন, তাকেও দেখি আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট রাইট আপনি দেখছেন, নিচে রেজিস্ট্রেশন নাম্বার শুধু আছে না, তার নিচে প্যান নাম্বার আছে। যারা প্যান নাম্বার যদি ইনকাম ট্যাক্সের ফাইল দিলে কবে হয়, পেন্ডিং হয়ে যায়, ফাইল আছে আমাদের। এখন কিছু চেষ্টা করবো সেটাই যদি চালিয়ে যান, আশা করি থাকবে আরো বেশি আপনারা এসে যুক্ত হবেন এবং বাচ্চাদেরকে শুধু মানে গরিব মানুষরা কে সাহায্য করা বা বিরাট একটা লক্ষ্য, এই এত বড় কর্মকাণ্ড আমরা জড়াতে চাইছি, সেটা এমনি হয়ে যাবে না। আপনাদের সবার সহযোগিতা থাকলে আপনারা অনেকভাবে আমাদেরকে ভবিষ্যতে অনেক কিছু করতে পারেন, এটা কিন্তু করবেন, এটা আমার একান্ত অনুরোধ। মানে সবাই অল্প অল্প করে বলছে, আমি চাই আমরা সমবেতভাবে এই প্রচেষ্টার মাধ্যমে একটু একটু করে আমাদের স্বামী বিবেকানন্দ সেবা মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাই যেন সামনের সারিতে থাকে, এরকম যেন না হয় দুজন সামনে দুজন পেছনে, এক সারিতে আমরা সবাই দাঁড়াচ্ছি। তাই জন্য সবাইকে চাইছি এক এক করে এসে অন্তত 1 মিনিট হলেও বলে যাক। আমি একজনকে ডাকার কাছে ছোট্ট কথা বলবো, এটা না বললেই নয়। মানে আজ থেকে প্রায় 25 বছর আগের কথা, আমি তখন ছাত্র পড়াশোনা শেষ করেছি সবে। মানে আমার এই স্বামী বিবেকানন্দ সেবা মিশনের পরিকল্পনা কিভাবে আমার মনে এলো, এরপরে আমি তাকে ডাকবো এবং আপনাদের সবাইকে দেখাবো, যার কি বলবো তিনি না থাকলে হয়তো এটা আমরা করতেই পারতাম না, হয়তো মানে সেরকম ভাবে আমি ভাবি আর কি। তো এই স্বামীজির একটা, ওনার কাছ থেকে শুনবেন আপনি, কিন্তু এই যে উনি এই স্বামীজির ভাবধারায় আমাকে অনুপ্রাণিত না করলে আমি খুব দুর্বল চিত্তের, মানে খুবই ডিমোটিভেটেড টাইপ, বা আমার সেই ব্যাপারটা ছিল না, আমি খুব নিজেকে করবো। কিন্তু ওনার সংস্পর্শে এবং আরো কিছু লোকের সংস্পর্শে এসে আমার মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার বলেন আত্মাটা জেগে ওঠা, ওইটা ওই ঘটনাটা হওয়ার পর আমাদের আত্মাটা জেগে উঠে হবে, তখন কি করলাম, তখন এটা কিছু করে যেতে হবে। তার অনুপ্রেরণা স্বামীজি এবং আরো অনেকে, তার মধ্যে একজনের নাম না করলে, দুজনের নাম না করলে নয়, অগ্নিমান গাঙ্গুলি এবং শম্পা গাঙ্গুলি, বিখ্যাত লোক, পরিচয় দিতে হবে না। উনি আমাদের এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, যে আপনার যে ড্যান্সার যে অ্যাসোসিয়েশন, তার উনি প্রেসিডেন্ট এবং সর্বশ্রেষ্ঠ ড্যান্স ডিরেক্টর হিসেবে রিসেন্টলি উনি প্রাইজও পেয়েছেন এই বছরে। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে এসে দু কথা বলতে, এবং আমাদের সংস্থার ওনার আমরা এনার অনুপ্রেরণায় আমরা এই জায়গায় এসেছি। এটা আমরা শুরু করেছি, প্রথম পরিকল্পনা কিন্তু উনি না থাকলে মাথায় আসে। অগ্নিবান্ধা স্বামী বিবেকানন্দ সেবা মিশনের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত সকল দর্শক যারা সামনে আছেন তাদেরকে প্রণাম জানাই। আর একটা ভালো উদ্যোগ, ভালো মহৎ প্রচেষ্টা নিয়ে দেবদূত, দেবজি, জয় বা আরো তার সঙ্গে যারা যারা আছেন তারা এগিয়ে চলেছেন। এখনকার দিনে এরকম ধরনের প্রচেষ্টা মানুষকে অনুপ্রাণিত করে। তবে আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে কর্মই মুখ্য ধর্ম, কর্মই মুখ্য, কারণ কর্ম দিয়ে মানুষের পরিচয় পাওয়া যায়, অন্য কিছু
কিছু দিয়ে হয়, মানে আমি কে, আমি কি করি, আমি সেটা আমার সবটা ডিপেন্ড করে আমার কর্ম দিয়ে। আজকে আমাকে ধরা পড়ে, অ্যাকচুয়ালি আমি বলতে যেটা আমি, সেটা ফলস। আমি বলে তো কিছু নেই, ওটা সম্পূর্ণ ফলস। তা সেটা আপনারা অনেকেই জানেন। এখন ঘটনা হচ্ছে, আমার নাম যেন আগে খুঁজে না হয়, আমার কর্ম যা করতে এসেছি, যেটা ওরা করছে, সেটাই যেন মুখ্য হয়। কখনো যেন কর্মের আগে নাম নাই নিয়ে আসে, তাহলে কিন্তু ওটা আর কর্ম থাকে না, ওটা উচ্ছিষ্ট হয়ে যায়। সেই জন্য তখন আর সেটা সেবা থাকে না, তখন প্রচার হয়ে যায়। এটা তো সেবা মিশন নাম যখন, এটা তো সেবা পরিকল্পনা, বা আরো যারা করে, তারা যারা এই মধ্যে আছেন, তারা সেবার ব্রত নিয়ে মানুষ প্রত্যেকেই তাদের নিজস্ব ধারায়, কর্মধারার মধ্যে রয়েছেন। কিন্তু কেউ কোথাও একটা নিজের একান্ত আনন্দ পেতে চান, সে আনন্দ ত্যাগের মাধ্যমে, সে আনন্দ সমর্পণের মাধ্যমে হয়, সে আনন্দ আত্ম উৎসর্গের মাধ্যমে হয়। তা এটা তারই একটা পথ, যে পথে ওরা এগিয়ে এসেছে। আমি খুব ভাবে চাই ওরা যারা এর মধ্যে আছেন, তাদেরকে আমি অন্তর দিয়ে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। তারা যেন যে মিশন নিয়ে তারা আছেন, যে লক্ষ্য তাদের সামনে আছে, তারা সেই পথে যেন তাদের লক্ষ্য পথে স্থির হয়ে অনেক দূর প্রসারিত হয়। এটা তো সবে উদ্ভূত হয়েছে, সবে 1 বছর 2 বছর হলো এটা শুরু হয়েছে, এখন তার কিছুই নয়, প্রাইমারি স্টেজ চলছে। তা আমি মন প্রাণ দিয়ে সেই দিনটার স্বপ্ন দেখতে আরম্ভ করেছি, যখন এটা একটা কর্মযজ্ঞে পরিণত হবে। আপনারা আসুন, আপনারা এই যজ্ঞের মধ্যে সামিল হন। ধন্যবাদ। আমি এবারে শ্রীমতী দীপ্তি মজুমদারকে বলবো। উনি আমাদের একজন, মানে সব থেকে যদি বলেন গভীরভাবে ইনভলভ, এবং মানে ওনার উদ্যোগে উনি হচ্ছেন ডক্টর আশিস মজুমদারের ধর্মপত্নী, কিন্তু উনিও এমনভাবে ইনভলভ, এবং আমাদের এই পুরো পড়াশোনার ব্যাপারটা ওনারাই দুজনে দেখাশোনা করছেন, কিভাবে পুরো ব্যাপারটাকে প্ল্যান করছেন। আমি বলবো 2 কথা বলার জন্য। তো আপনারা 2 কথা বললে আমরা যারা কাজ করছি, আমরা অনুপ্রাণিত হব, আরো ইচ্ছা করবে সামনের দিকে এগিয়ে যেতে। এবং আমি চাই আমাদের যে দল স্বামী বিবেকানন্দ সেবা মিশন, প্রত্যেকজন সদস্য যেন সবার সামনে থাকেন, তাদের কন্ট্রিবিউশন যেন সবার সামনে আসে, এবং সবাই বুঝতে পারে সবাই মিলে আমরা করছি, আমরা একজন বা দুজন না। আমি একটা ছোট্ট ঘটনা বলবো। প্রথম যখন মিলন মঠ স্থাপন হয়, তখন ছোট্ট ঘর নিয়ে 5 জন গুরু ভাইদের নিয়ে কিন্তু ওটা স্থাপন হয়েছে। একদম ছোট ঘটনায় একজন প্রাতরাশ করতে আসেন, তুমি সময় মতো আসনি কেন, তোমার জন্য খাওয়া হবে। স্বামী বললো তুমি যাও মাধুপুরি করে এসো। মাধুপুরিটা আপনারা ওদের জানেন যে গৃহস্থের বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়া, যা জুটবে সেটাই মাধুপুরি। উনি সন্ধ্যাবেলা ফিরলেন, ফেরার পর স্বামীর বললেন যে তুমি এসেছো, বাবা আমি তো সারাদিন কিছু খাইনি, তুমি আর আমি এটাই করে খাই, ভাবো উনি শাস্তি দিলেন দেখতে মনে হচ্ছে। উনি কতটা আন্তরিক হলে উনিও নিজে না খেয়ে রইলেন সেই গুরুদের জন্য। এইরকম মনোভাব নিয়েই উনি সংগঠন করেছেন। আজকে তো বেলুড় মঠের মেইন উনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেটা তো আপনারা সবাই জানেন সারা বিশ্বে মানে রামকৃষ্ণ মিশনের কিভাবে কাজ চলছে। আরেকজনের সঙ্গে আমাদের পরিচয় না করে দিলে একজন অনুষ্ঠান অসম্পূর্ণ থাকবে, যে নির্লজ্জভাবে ছায়ার মতো আমাদের সঙ্গী, নিঃশব্দভাবে তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন, এবং সব থেকে হয়তো বেশি কাজ করেন আমাদের সবার থেকে। আমি জয় ঘোষকে অনুরোধ করবো আমাদের মধ্যে এসে 2 কথা বলার জন্য।
যে কয়েকজনের নির্লজ্জ প্রতিষ্ঠা ছাড়া আমাদের আজকে এই অনুষ্ঠান এবং আমাদের এই সংস্থা তৈরি করাই সম্ভব হতো না, তার মধ্যে অন্যতম হচ্ছে জয়। নমস্কার। Actually আজকে এত লোক আসাতে আমরা খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে আমাদের ইভেন্টটা সাকসেসফুল হচ্ছে। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, কেন আমাদের পরবর্তী অনেক প্রোগ্রাম আছে, এটা একটা বলা না আজকে না, আমাদের অনেক বড় ভালো ভালো প্রোগ্রাম আছে, সেখানে আপনাদের উপস্থিতি যত বাড়বে তত আমাদের সাকসেসফুল হবে। ধন্যবাদ। আপনাদের আবার দেখতে পাবেন। আমাদের এই সংস্থার অন্যতম প্রবীণ, কিন্তু আমি যদি বলি উদ্যোগের দিক দিয়ে সব থেকে এগিয়ে, শ্রী সঞ্জয় মিত্র। ওনার 83 বছর বয়স, কিন্তু আমার থেকে বেশি এনার্জি। আমি সারাদিন যতটা না কাজ করি, উনি আমার থেকে 3 গুণ কাজ করেন। আমরা সবাই ওনাকে ছোটন্দা করে ডাকি। শ্রী সঞ্জয় গুণাকর মিত্রকে অনুরোধ করব এখানে এসে দু কথা বলে আমাদের অনুপ্রাণিত করতে। আমি 3 জনের কথা বলবো, মানে আমরা তো প্রচেষ্টাটা তো আমাদের, কিন্তু 3 জনেই, ডক্টর আশিস মজুমদার, শ্রীমতী দীপ্তি মজুমদার, এই সঞ্জয় গুণাকর মিত্র আজ পর্যন্ত একদিনও হয়নি কামাই করেছে, একদিনও হয়নি। আমরা মাঝে মাঝে 2 দিন আসতে পারিনি। 3 জন আজ পর্যন্ত একদিনও, যবে আমাদের আলোচনা সভা হয়েছে, অনুষ্ঠান হয়েছে, আসেনি, আর একদিনও হয়নি। তাই জন্য আপনারা সবাই ওনাদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য একটু করতালি দিন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। আর আমাদের এই প্রতিষ্ঠান সম্বন্ধে বা আমাদের উদ্যোগ, আমাদের যে কি বলবো, যে সেভাবে আমাদের দেবজিৎ বললো, দেবদূত বলেছে, অগ্নিবাণ বলেছে, যারা এর আগে বললেন প্রত্যেকেই ডক্টর আশিস মজুমদার বলেছেন যে আমাদের এটা একটা স্বপ্ন, সেই স্বপ্ন থেকে আমরা বড় করে করার ইচ্ছা রাখি এবং আশা করি আপনাদের সহযোগিতা আমি পেয়ে দেবো। সবচেয়ে বেশি যার কথা না বললে সেটা হচ্ছে দেবদূত গাঙ্গুলি, আমার পাশেই দাঁড়িয়ে আছে। সে সবাই আমরা জানি বললেন, একজনের তো একটা স্বপ্ন, একটা ড্রিম থাকে, যেটাকে নিয়ে আমরা অনেক কিছু করার ভালো। আমি কিছু করতে পারি না এই ব্যাপারে, আমার সামর্থ্য সব দিক থেকে, শারীরিক মানসিক সব কম বলে, কিন্তু আমার এইটা ভালো লাগে যে এইরকম একটা সুন্দর একটা উদ্যোগ বা প্রচেষ্টা আমাদের মধ্যে থেকেই নেওয়া হয়েছে, নিয়েছে, এবং এটা আগামী দিনে একটা খুব বড় হতে চলেছে হবে। আপনাদের একটু সহযোগিতা না হলে দরকার। আর এই যে কথা হচ্ছে স্বামীজি সম্বন্ধে বলে তো শেষ করা যাবে না, বেশিরভাগটাই বলা হয়ে গেছে। যাই হোক, ওনাকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার মনে হয় আমার বক্তব্য শেষ করছি। এই যে আমাদের এই যে জায়গাটা, এখানে হচ্ছে 67/C সাউদার এভিনিউ, যিনি আমাদের পারমিশন দিয়েছেন এই জায়গাটা করার, সবসময় উনি আমাদের পেছনে আছেন, সবসময় অনুপ্রেরণা দেন। হচ্ছে বিশ্বজিৎ দত্তকে অনুরোধ করবো আমাদের মধ্যে এসে 2 কথা বলার জন্য। নমস্কার জানাচ্ছি। অসুবিধা কিছু নেই, ভালো কাজ মানুষ বিচার এসে যাবে, তখন তারা ওই কাদুর দ্বারা আচ্ছা, আমি এই শ্রী অগ্নিবাণ গাঙ্গুলি বললেন, আমি যিনি তার সঙ্গে আমাদের পেছনে আছেন এবং
আমাদের অনুপ্রাণিত হয়েছেন শ্রীমতী সমবায় গাঙ্গুলিকে আমি একবার ডাকবো, না অন্তত তুমি কিছু না বললেও দর্শন পরিচয়টা করাতে দাও। বলার দরকার নেই, কিন্তু সম্পাদী কিন্তু আমাদের পেছনে সবসময় আছে, আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং অনেক বিষয় করিয়ে দেন। এরকম মানুষগুলোর সামনে আসা দরকার। সবার সাথেই থাকে, ওরা একটা খুব সুন্দর কাজ নিয়ে এগিয়ে চলেছে। সবসময় আমরা সবাই একসাথে আছি, যে সেভাবেই আপনারাও সকলে আছেন, আমরাও থাকি যেন ওরা এগিয়ে আসে। আচ্ছা, আমি আরো দু একজনের নাম না নিলে নয়, আমি বলতে চাই আমাদের যে জয় ঘোষ বলে গেল, তার যে সহধর্মিনী শম্পা ঘোষ, ও কিন্তু ভীষণভাবে পিছন থেকে আমাদের সাপোর্ট করে। আমি অনুরোধ করবো সবার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই, আর যদি দুটো কথা বলে বক্তব্য রাখো সেটাও ভালো হবে যদি বলতে চাও। নমস্কার সবাইকে। আমরা চাইবো যাতে ছোট ছোট ছেলেমেয়েরা ভালো ভালো কাজে যোগ হোক। আমরাও চাইবো নিজেদেরকে, ভালো কাজ করার তো কোনো বয়স হয় না, তো আমরা চাইবো যে ভালো কাজে সবসময় সবাই যুক্ত হোক। তো আমরাও আছি, আমরা চাইবো আপনারাও আমাদের সাথে থাকুন। এটাকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি, আর অনেক বড় করতে পারি, মানুষের সাহায্য করতে পারি, সেবা করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। অনেকেই বক্তব্য জানাতে বলতে চায় না, কিন্তু তাদের পরিচয়টা আমাদের কর্তব্য করিয়ে দেওয়া, কারণ তারা আমাদের পেছনে আছে। এরকমই একজন আছে শ্রীমতী রীতা চৌধুরীকে বলবেন তো আসতে, আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, যিনি ওতপ্রোতভাবে আমাদের পেছন থেকে ভীষণ রকম সাহায্য করছেন এবং উনি খুব ব্যস্ত মানুষ। তিনি বলেছেন পরবর্তীকালে যখন একটু সময় পাবেন আরো আমাদের এই অর্গানাইজেশনে যুক্ত হবে। কিন্তু দায়িত্বপূর্ণ পদে চাকরি করেন, সেই সম্বন্ধে আমি পরে বলছি, আমি ওনাকে আসতে বলবো। সেই সময় উনি এসেছেন কাজে আমাদের অনুপ্রেরণা জায়গাতে। আমি দু কথা বলার জন্য অনুরোধ করবো দিদাকে। সত্যি দুটো কথা বলছি বাচ্চাদের জন্য, সেটা হলো আজকে তো স্বামীজির জন্মদিন, প্রত্যেকটা বাচ্চার হচ্ছে স্বামীজির বাড়ি একটু দর্শন করা। স্বামীজির বাড়ি হচ্ছে সিমলা স্ট্রিটে, এত সুন্দর করে রামকৃষ্ণ মিশন থেকে এই জায়গাটা সাজিয়ে দিয়েছে। তোমরা সবাই যাবে ওখানে। স্বামীজির মা যে শিবকে পুজো করতেন বীরেশ্বর শিব, সেই বীরেশ্বর শিবকে দর্শন করে স্বামীজির জীবনীটা এত সুন্দরভাবে লেখা আছে। উনি কি কি বাজাতেন, কি রকম ছিলেন, ওনাদের দুর্গা মণ্ডপ সমস্ত তোমরা দেখবে, এবং ওনার জন্মস্থানের ওপর ওনার যে মূর্তি তোমরা সবাই দর্শন করবে। এবং আমার একটা বিশেষ অনুরোধ, প্রত্যেকটি মা বাবাকে স্বামীজির ছোট ছোট গল্প পাওয়া যায়, ওগুলো ছবির মাধ্যমে বাচ্চাদের এগুলো পড়াবে। ঠাকুর মা স্বামীজি তিনজনেরই বাচ্চাদের পড়ানো, কারণ ঠাকুর আর স্বামী, ঠাকুর মা ছাড়া স্বামীজি অসম্পূর্ণ। ঠাকুর মা স্বামীজির জীবনী পড়লে দেখবেন বাচ্চাদের এগুলো একটা অন্যরকম অনুভূতি। এটা আমি আমাদের একজন সিনিয়র দাদা এবং আমাদের সবসময় যখনই আমরা ডেকেছি তাকে পেয়েছি, শ্রী আনন্দলাল মুখার্জিকে আমাদের মধ্যে আসার জন্য বলবো। অনন্ত পরিচয়টা করানো ভালো, যারা আমাদের আছেন আমাদের মধ্যে আছেন। আর যদি তুমি দু কথা বলো খুব ভালো হয়, আমরা অনুপ্রাণিত হবো। মানুষ ভালো উদ্যোগ, আমি একবার পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করি, এবং আপনি এগিয়ে যাও, এটাই আমি চাই। ধন্যবাদ। আমি চঞ্চলা রায়চৌধুরীকে ডাকবো, যিনি ভীষণভাবে আমি পরিচয় করিয়ে দেবো, কিছু বলার দরকার নেই, সে সবাই দেখুক যারা নিঃশব্দভাবে আমাদের পেছনে আছে। আমি তার সাথে পরিচয়টা খালি করিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এইটাই বলতে চাই
যে এই উদ্যম আর উদ্যোগ যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং সবাই মিলে আমরা যেন সমবেত হয়ে এই প্রচেষ্টাকে চালিয়ে যেতে পারি। আমি অমিতটা ওনার বিদ্যুৎকে বলবো, আপনি পরিচয় করে দিই। ছোটনদা, আপনি যদি পিছনে না থাকতেন, ছোটনদা এত আমাদের এখানে এসে এত উদ্যোগ দিতে পারতো না। তার পিছনে ইন্সপিরেশনটা আপনি। দু কথা বললে খুবই ভালো হয়, যদি লোকের সঙ্গে পরিচয় আমরা করিয়ে দিই অন্তত। হ্যাঁ, উদ্যোগটা খুবই ভালো। সবাই যদি আমরা একত্রিত হয়ে এই কাজটা করতে পারি তাহলে তো খুবই ভালো কথা। সবাই আসুন, এগিয়ে আসুন, ওদের পাশে থাকুন। আচ্ছা, এই বাচ্চারা চঞ্চল হয়ে পড়ছে, আমাদের কিছুক্ষণের মধ্যে মূল অনুষ্ঠান, কিন্তু স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো, পুষ্পাঞ্জলি দিয়ে প্লাস ওদের কিছু আমরা হাতে তুলে দেবো। আমি খুব যত তাড়াতাড়ি সম্ভব করছি। আচ্ছা, আমি কলিকাতি বলবো, আপনি আচ্ছা আসুন, আপনি কলিকাতি আপনি একটু আসুন, আপনার কাছ থেকে দু কথা শুনবো। আপনি একটু আসুন সামনে। আমি একেবারে আক্ষরিক অর্থে পেছনে রয়েছি। स्वामी जी को नमस्कार कर रहे हैं, श्रद्धांजलि भी दे रहे हैं और सभी लोगों को नमस्कार कर रहे हैं। थैंक यू। সত্যি কথা, আমরা এরকমই লোক চাই যে সৎ সাহসে এসে দুটো কথা বললেন, কিন্তু ওনার যে ব্যক্তি এবং ওনার যে পরিচয় সেটা উনি বলে গেলেন। এরকমই আমাদের দরকার লোক, যারা সামনে এসে আমাদের সমাজ, তোমাদের বেশিক্ষণ আটকাবো না, একটু ওয়েট করো, আমরা এক্ষুনি তোমাদের ছেড়ে দেবো। আমি কলিকাতাকে অনুরোধ করবো এবার আসতে, ওনারটা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এবার অন্যান্য দেশ বাকি অনুষ্ঠানগুলোর দিকে যাবো। আমি এক্ষুনি বললাম যে বিশ্বজিৎ তার কথা, ওনার সহধর্মিনী বিশ্বজিৎ যে পারমিশন দিয়েছে, উনি আবার ওদের পারমিশন দিলে আমরা পারমিশনটা পেলাম না, তো সেই জন্য ওনাকে টাকা একান্তই প্রয়োজন। নমস্কার। কাশিকে আমি তো কাশি বলেই জানি, ওর ভালো নাম তো জানতাম না। আজকে মুকুলদার কাছে ওর ভালো নামটা শুনে আমি বেশ একটু অবাক হয়েছিলাম, এই ছেলেটি কি, ওকে তো চিনি না। বললো যাকে তুমি কাশি বলছো ছেলেটি। কিন্তু যাই হোক, মানে ওর বিরাট স্বপ্ন বড় না দেখলে কেউ হাঁটি হাঁটি বাবা করতে পারে না। স্বপ্নটা বিরাট সবাই দরকার, এখন সেটাকে অল্প অল্প করেই বাস্তবায়িত করতে হয়। আমাদের কাশি সেটা করে চলেছে, আর আমরা চেষ্টা করছি যাতে কাশি হাঁটি হাঁটি পা পা করে যেতে উড়োজাহাজে উঠতে পারে। ধন্যবাদ। নমস্কার, প্রণাম জানাই, আর ঠাকুর মাকে আমার আন্তরিক প্রণাম জানাই। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করবো, আমরা একটু যেহেতু বাচ্চারা ব্যস্ত করছি, যারা দূরে যাবে তাদের আমরা আগে ছেড়ে দেবো, কিন্তু যারা একটু কাছাকাছি থাকো তারা একটু থাকলে ভালো হয়, কারণ আমাদের একটু অনুষ্ঠানটা ভিড়ভাড়টার মধ্যে আমাদের ভালো লাগবে। একদম ফাঁকা হলে আমরা বলতে ততটা ভালো লাগবে না। একটু তোমরা যারা কাছাকাছি থাকো দাঁড়াও, আমরা একটু কাট করছি, আমরা এক এক করে লাইন দিয়ে এসে স্বামীজির প্রতি শ্রদ্ধা পুষ্পাঞ্জলিটা দেবো, এক এক করে লাইন দিয়ে এসে আমরা সবাই দেবো। আমি সবাই এক এক করে এসে, হ্যাঁ বাচ্চারা যাওয়া আছে, এই অ্যাসিস্ট করে আমাদের। আমি সবাইকে অনুরোধ করবো যারা যে এখানে উপস্থিত আছে, আচ্ছা আপনারাও ছোটনদা বা আপনারা একটু শুরু করতে পারেন বাচ্চাদের। এখান থেকে
পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানাতে চান তারা দিতে পারেন, যারা চান। যদি কেউ চান আপনারা দিতে পারেন। আচ্ছা, আমরা একটু ছোট করে সংক্ষেপে আমরা কি করছি এবং কি করতে চলেছি একটু সংক্ষেপে বলে দিই, কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। 8টা-8:30 মধ্যে সবাইকে বাড়ি যেতে হবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি একটু। তাহলে ছোট্ট একটু গানের অনুষ্ঠান আছে, দুটো গান আছে, তারপরে আমরা এই বই খাতাগুলো দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। স্বামী বিবেকানন্দ সেবা মিশনের প্রধান উদ্দেশ্য যারা দুস্থ শিশু তাদের মধ্যে শিক্ষার প্রসার করা। শিক্ষার প্রসার মানে এরকম নয় তোমরা একটু চুপ করে কথা বলো না। আমরা অলরেডি শুরু করেছি 1 থেকে ক্লাস 1 থেকে 10 অবধি সব সাবজেক্টে ফ্রি টিউশন। আমরা সপ্তাহে শুক্র শনি রবি 6টা থেকে 8টা অবধি করি। 16 নম্বর পড়াশোর রোগ। শুধু পড়াই না, তার সঙ্গে আমরা খাতা বই দিই, তার সঙ্গে আমরা যদি স্কুলের জামা কাপড় তো কিনতে না পারে আমরা স্কুলের জামা কাপড় কিনে দিই, বই খাতা যদি দরকার হয় বই খাতা কিনে দিই। দেখা গেল অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার দেখানো দরকার, আমরা ডাক্তার দেখিয়ে ওষুধের ব্যবস্থা করি। অনেক দুস্থ বাচ্চা আছে যারা অপুষ্টিতে ভোগে, যদি দেখা যায় তারা অপুষ্টিতে ভুগছে, ডাক্তার দেখিয়ে তাদের ফুড সাপ্লিমেন্টারি ভিটামিন টনিক দরকার, তার ব্যবস্থা আমরা করি। তবে আমরা দেশের যে মেরুদণ্ড স্পাইনাল যেটা দরকার সেটা তৈরি করতে যা যা দরকার আমরা সেগুলো করি। তাছাড়া দুস্থ যারা বয়স্ক সিনিয়র সিটিজেন আছেন, আন্ডার প্রিভিলেজ, তাদের আমরা ডাক্তার দেখিয়ে আমরা ওষুধপত্র কিনে দিই। এবং শুধু তাই নয়, আমরা খুবই তাড়াতাড়ি একটা আই ক্যাম্প করবো যেখানে ডাক্তার দেখিয়ে চোখে অপারেশনের ব্যবস্থা করার ব্যবস্থা করছি। আমাদের যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমাদের স্কুল করা ফ্রি অফ কস্টে, আর কি একটা মেডিকেল সেন্টার করা ফ্রি অফ কস্টে। মূল লক্ষ্য এটা হচ্ছে আমাদের। তো এবারে আমি চাইবো যে এখানে যে আমরা যে সপ্তাহে 3 দিন সব বাচ্চাদের পড়াই, কেউ যদি তার মূল্যবান সময় সপ্তাহে 1 দিন 1 ঘন্টা দিলেন, বাচ্চাদের পড়িয়ে গেলেন। সবাই তো একটা সামাজিক সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সামাজিক কর্তব্য আছে। যদি মনে করেন কেউ, তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর্থিক সাহায্যটা সবসময় বড় সাহায্য নয়, লোকবলও দরকার। বা কেউ জানা চেনা আছে কারোর এলাকায় কোনো দুস্থ বাচ্চা পড়তে পারছে না, শুধু দুস্থ বলবো না, মধ্যবিত্তদেরও আমরা এই সার্ভটা করছি। অনেকেই আছে যারা খুব স্বল্প আয়ের মধ্যে দিয়ে বাচ্চাদের ভালো টিউশন দিতে পারে না। আর আমাদের কিন্তু খুব ভালো শিক্ষক শিক্ষিকারা কিন্তু খুব ভালো, এর প্রকৃষ্ট উদাহরণ আমার কাছে আছে, সে একদিন আলাপচরিতায় বলা যাবে। কিন্তু আমি বলবো যে আপনারা সহযোগিতা করুন, আপনারা দুস্থ যারা সাহায্য পাচ্ছে না তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন, বা যেসব বাচ্চা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, বই খাতা পাচ্ছে না, আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। সুদূর প্রসারে আমাদের টার্গেট আছে আমরা একটা স্কুল করব। তো আমি এইটা হয়ে গেলেই পর আমি আরেকজন আমাদের বিশেষ অতিথি আছে যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে শেষ করব। তারপরে এই গানের একটা অনুষ্ঠান হবে, তারপর বই খাতাটা দেওয়া হবে। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ পুষ্পে দিতে চান দিতে পারেন, যদি কেউ দিতে চান। আচ্ছা, আমি আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি রোহিতকে ডাকবো, রোহিত প্রসাদ। উনি বাই প্রফেশন একজন সিএ, কিন্তু ভীষণ ভাবে আমাদের সঙ্গে উনি সহযোগিতা করেন। আজকে এত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে আসার জন্য আমাকে কিভাবে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে কিছু বলো, একটু দু কথা বলো। आप सभी को मेरा बहुत बहुत प्रणाम। और मैं पहले तो सबसे बड़ा बात की मैं श्रद्धांजलि दूंगा स्वामी विवेकानंद जी को, और मैं कुछ लाइन
और कुछ बात आपसे कहना चाहूंगा। मेरा बंगाली थोड़ा वीक है, अगर मैं बंगाली बोलूंगा तो आप शायद भूल जाएंगे, तो मैं हिंदी में आपको बोलना चाहूंगा। डिसाइपल का एक मतलब होता है, मतलब शिष्य, किसी गुरु का शिष्य, जिसका उच्चारण द से होता है। तो मुझे लगता है कि स्वामी विवेकानंद जी के बहुत सारे डिसाइपल हैं, बट डिसाइपल या स्टूडेंट जो उनकी राह पे चल सके, वो मुझे देवदूत जी, दीक्षित जी और बाकी लोग में दिखा, जो उन्होंने इतना बड़ा ये योगदान किया। हम लोग बहुत सारे समिति के साथ जुड़ते हैं, जहाँ पे लोगों को देखते हैं कि खाने का एक दिन का पैकेट दिया जाता है या एक कंबल दिया जाता है, और उनको लगता है कि वो एक समिति के लिए बहुत बड़ा योगदान करते हैं। बट मेरे पापा हमेशा एक चीज हमें बोलते हैं कि रोहित, जिस दिन तुम या कोई भी व्यक्ति किसी का जिंदगी बदलना चाहता है, उसको पढ़ा के फ्री ऑफ कॉस्ट, उसको मेडिकल हेल्प करके, उससे बड़ा योगदान कोई नहीं होता। तो मुझे लगता है हमें जोरदार तालियों के साथ ये विवेकानंद स्वामी मिशन और ऐसे लोग हमारे देश में बहुत 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 जरूरी है, जो वाकई विवेकानंद जी को हमारे दिल में, हमारे कार्य में हमेशा जीवित रखते हैं। बहुत बहुत আমরা বাচ্চাদের যে এই আজকে একটা, আচ্ছা আমি বলি, যারা এদের বই দেবার আগে বলি, যারা রেগুলার বেসিসে আমাদের এখানে পড়াশোনা করতে আগ্রহী, টিউশন ফ্রি টিউশন নিতে আগ্রহী, লেক মলের পাশে হয়, তারা কিন্তু নামটা লিখিয়ে আমাদের ডিটেলসটা দিয়ে যাবেন। আমাদের ক্লাসরুমে আমরা যোগাযোগ করবো, যারা বই খাতা যা যে রকম সাহায্য চান টিউশন, আপনারা কিন্তু ডিটেলসটা লিখিয়ে যাবেন আজকে, তাহলে আমরা যোগাযোগ করবো। বা 16ই জানুয়ারি 17ই জানুয়ারি অ্যাড্রেসটা জেনে নেবেন, 6টা থেকে 8টা আপনারা এসে যোগাযোগ করবেন এই লেক মার্কেটের মোড়ে, লেক মলের পাশে। তাহলে ওই দিন আমরা আসবো, আমরা ক্লাস কিন্তু 16ই তারিখ থেকে শুরু করছি, যারা ইন্টারেস্টেড সেদিন থেকে পড়া শুরু করতেও পারেন। নাম লিখে নামগুলো একটু, হ্যাঁ ওইখানে সম্পদ নামটা লিখছে, আপনারা এই করে দেবেন, ওখানে লিখিয়ে দেবেন, দিয়ে দিয়েছি সব, বাকি যারা দিয়েছেন ঠিক আছে। আচ্ছা, আমি আর কয়েকজনের সঙ্গে, যারা আমরা তো মোটামুটি সবার সঙ্গে পরিচয় করালাম, কিন্তু আমাদের জুনিয়র মোস্ট দুজন মেম্বার, তাদের সঙ্গে এখনো পরিচয় করানো হয়নি, যারা ফটো তুলতে ব্যস্ত, স্বর্ণাক্ষী দাস আর দীপায়ন দাস, একটু এসো, ফটো তুলতে তুলতে এসো, একটু পরিচয় করিয়ে নিই। এরাও ভীষণভাবে আমাদের সঙ্গে যুক্ত মানে কি আমাদের মেম্বার, এবং এরা কিন্তু ওয়ান অফ দ্য আমাদের যে চ্যারিটেবল ট্রাস্ট, তার ট্রাস্টি আমরা এখন থেকে ওদের নিয়েছি, যাতে পরবর্তীকালে এরা আমাদের জন্য বয়স হিসেবে হাত ধরতে পারে। এরা কিন্তু খুব ইন্সপায়ার্ড আমাদের দ্বারা, এবং আমাদের টোটাল যে কর্ম, ওরা ভীষণ রকম ভাবে সাথে হেল্প করে। এদের জন্য আমি চাইবো আপনারা একটা হাত তালি করুন। ধন্যবাদ। রোহিতকে বলবো আসতে, আচ্ছা তোমরা এক এক করে এসে, বা যারা দেবে এক এক করে লাইন দিয়ে এসো। তুমি এখান থেকে, হ্যাঁ তুমি এখান থেকে ফটোটা একটু अच्छा यहाँ पे अब তুমি थोड़ा आगे আচ্ছা আমি আচ্ছা আমি আমাদের সিনিয়র মেম্বার চিন্তা ছোটনদা, দীপ্তিদি, সবাই যদি কারোদা, এরা সবাই হাত দিয়ে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করব। যারা যারা সিনিয়র আছে, দিদাদি সম্পাদি আসুন, আপনাদের হাত থেকেও দিই, আসুন আসুন না একটু দিন সবাই মিলে, বাচ্চাদের প্লিজ আসুন। এই চঞ্চলা দি, ঋতুপর্ণা, এসো আমাদের মধ্যে, বিমানদা প্লিজ, রৌনা, সবাই এক এক করে এসো। হ্যাঁ আপনারা ওদিক দিয়ে আসুন, যারা বই দেখতে আসুন। তুই চলে যাও, হয়ে গেছে, চলে যাও। হ্যাঁ দিন আচ্ছা, যারা খুব একটা দূরে থাকো না, একটু থাকো অনুষ্ঠানে, দুটো গান হবে, আমাদের ভালো লাগবে তোমরা শুনে গেলে। যারা একদম দূরে থাকো চলে যাও।
আপনি এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে এই জায়গাটা পুরো দিয়ে আসুন, এদিক দিয়ে আসতে হবে আমাদের সব ছবি চলে এসে তো পিছন দিকে এই সাইড দিয়ে হ্যাঁ আপনারা একটু আসুন, আপনাদের আজকে যে একটু হবে আসুন, আপনারা একটু কাইন্ডলি যদি আসেন। এই দিক দিয়ে এটা বাচ্চারা আসতে পারে কিন্তু উঠতে গেছে আসছে আসুন এই যারা তোমরা কাছাকাছি থাকলে থাকো, চলে যেও না। আচ্ছা আপনার হাত দিয়ে একটু আপনার ভাষা দাম দিয়ে আসুন। এই আসুন আসুন, হ্যাঁ আসুন। আমার ওই মনে কর আমি আপনি লাইনে ধরেন, আপনি লাইনে এরপরে আমাদের ছোট্ট একটি সঙ্গীত অনুষ্ঠান আছে, আপনারা একটু বসুন, এক্ষুনি আমাদের শুরু হবে, হয়ে তারপরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। দু কথা বলে আচ্ছা আমি বলবো এই হারমোনিয়াম যেগুলো এই ওপরে ওঠাতে হবে সেগুলো আমাদের যারা এ আছে ভলেন্টিয়ার আচ্ছা এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে শুভ্রা মুখোপাধ্যায়। আমি শুভ্রাদিকে অনুরোধ করবো এখানে আসতে। নমস্কার।
ছোটনদারও আমি একটা গ্রুপ আছে প্রণাম করে থানা থেকে প্রণামেরই সদস্য স্বামী আপনারও কিছু স্বামী কিছু শুনেছিলাম মোবাইলে 16 পড়াশোনা করে এটা করে যায় ওটাই মনে করুন যে ভাই এই বাবাই Thank you. আওয়াজ যাচ্ছে তো? আচ্ছা আমি যে গানটা গাইছি আছে তো হ্যালো ঠিক আছে আচ্ছা আমি যে গানটা গাইছি রবীন্দ্রনাথের লেখা, কিন্তু এটা স্বামীজি গেয়েছিলেন। তোমারে করিয়াছি জীবনের তারা, তোমারে করিয়াছি জীবনের তারা,
বাজে